আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। বয়স দেখছেন না, অল্প বয়স সব। এখন লেখা নেবেন, ব্যবহার করবেন, গুলি করবেন, হেলিকপ্টার। ঢাকা, 5 আগস্ট 2024। ঢাকার আকাশে একটি সামরিক হেলিকপ্টার উঠতে শুরু করে। গন্তব্য ভারত। ভেতরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে ছোট বোন শেখ রেহানা সহ নিকটজন। কোনো ঘোষণা ছিল না, কোনো বিদায় বার্তা না। সরকার প্রধান পালিয়ে যাচ্ছেন। এটি ছিল 15.5 বছরের অপশাসনের শেষ অধ্যায়। কেন এত তীব্র ক্ষোভ জমেছিল জনতার মনে? কেন গণভবনের দেয়ালে দেয়ালে উঠল প্রতিশোধের শব্দ ছায়া? সমঝোতার ছদ্মাবরণে নির্বাচনী বৈতরণী পেরিয়ে শেখ হাসিনা গড়লেন নতুন সরকার। লগি বৈঠার রক্তাক্ত রাজপথ মুছে অনেকেই ভেবেছিল ফিরে এলো হারানো গণতন্ত্র। কিন্তু তখনও তারা জানত না কি ভয়াল ভাগ্য অপেক্ষা করছে তাদের জন্য। রাজনৈতিক প্রয়োজনে এবং নিজেকে ক্ষমতায় আসার জন্য অনৈতিক এমন কোনো পন্থা নেই যে পন্থা শেখ হাসিনা ব্যবহার করেন। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় সময় যেন থমকে দাঁড়ায়। রহস্যে মোড়া এক ট্র্যাজেডি। নিভে যায় 74টি প্রাণ, যাদের মধ্যে ছিলেন 57 জন বীর সেনা কর্মকর্তা। বাংলাদেশের হৃদয়ে চিরস্থায়ী ক্ষত রেখে যায় সেদিন। 2011 সালের 10 মে বাংলাদেশের ইতিহাসে এক মোড় ঘোরানো দিন। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আইনের কাগজে লেখা সেই রায়ে মুছে গেল মানুষের ভোটাধিকার। মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যে সেপারেশন অফ পাওয়ার থাকে, একটা জুডিশিয়ারি থাকে, একটা লেজিসলেচার থাকে, একটা সরকার থাকে, সরকার সবগুলোকে গিলে ফেলেছিল। আওয়ামী লীগ ইন ওয়ান পয়েন্ট ডিসাইডেড যে তারা নির্বাচনকে ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকবে। সেই টাইম লাইনটা আমরা ধরতে পারি 2011 সাল, যখন আপিল বিভাগে একটা মামলার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে গুম হন সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। আজও তার সন্ধান মেলেনি। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সমাবেশ আর অবস্থান কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নামলে পরিস্থিতি পাল্টে যায়। শেখ হাসিনার সরাসরি নির্দেশে নিরস্ত্র হেফাজত কর্মীদের ছত্রভঙ্গ করতে রাত 3টায় ল্যাম্পপোস্টের বাতি নিভিয়ে ঘুটঘুটে অন্ধকারে নির্মম অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। লাঠি, গুলি আর আগুনে রক্তাক্ত হয়ে ওঠে শাপলার আশপাশ। গ্রেনেডের শব্দের বাইরে ছিল শুধু কান্না আর আর্তনাদ। ভোর হলে ঢাকা জেগে ওঠে এক বদ্ধভূমির নীরবতায়। কতজন প্রাণ হারিয়েছিল সেই রাতে, তা আজও হারিয়ে আছে অন্ধকারের আড়ালে। শেখ হাসিনা সাউথ এশিয়ায় ভ্লাদিমির পুতিনের নারী সংস্করণ। একইভাবে এই যে বাংলাদেশে যে ওয়ান পার্টি আওয়ামী পুলিশ স্টেটের যে প্রতিষ্ঠা, এটা তিনি ওই মডেলগুলো ধরে করেছেন।
সরকার বিরোধী কণ্ঠস্বর রোধ করতে গুম হয়ে ওঠে শেখ হাসিনা সরকারের অন্যতম প্রধান অস্ত্র। চৌধুরী আলম, হুমায়ুন কবির, ইকবাল হোসেন সহ হাজারো বিএনপি নেতাকর্মীকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। এদের কেউ কেউ ফিরে এলেও অধিকাংশই এখনও নিখোঁজ। আমাকে প্রথমে নেওয়া হলো 7/11 একটা রুমে, জানলা নাই, দেয়ালগুলো অসমান কিন্তু ভয়ঙ্কর। আমি প্রথম গিয়ে তো ভয় পেয়েছিলাম, মন কষ্ট দিয়েছে কোনো মানে প্রায় 5 বছর। একদম আমার কলজা কেঁপে উঠতো, ঘুম তো হতোই না। আপনি স্বাভাবিক অবস্থা থাকলেও একটু মানে খুব এইভাবে কোনো মানুষ থাকবে না। আমরা কোনো আইনি প্রক্রিয়া যেতে পারছিলাম না এবং সরকারের তরফ থেকে কোনো রেসপন্স ছিল না। জেনারেল ডায়েরি বা এফআইআর করতে যাই, সেই সময় আমরা যখন মেনশন করতে যাই যে র্যাব তুলে নিয়ে গেছে, তখন আর জেনারেল ডায়েরিটা নেয় না। এদিকে বিএনপি সহ বিরোধী শক্তির উপর ধারাবাহিক দমনপীড়ন, গুম খুন, একের পর এক মামলা গ্রেফতারের আড়ালে চলতে থাকে স্বৈরাচার শেখ হাসিনার নির্বাচনের প্রস্তুতিও। আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী 28 তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, কিন্তু 28 তারিখে আমি যেতে পারবো না, আমাদের হরতাল আছে। আন্দোলন, বিক্ষোভ, হরতাল, ভোট বর্জন সবকিছুকে উপেক্ষা করে শেখ হাসিনা আয়োজন করলেন 10ম জাতীয় সংসদ নির্বাচন। 2009 সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আপনার তাদের যে পরিকল্পিতভাবে বিএনপিকে ডিস্ট্রয় করার জন্যে যে কর্মসূচি, পরিকল্পনা, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং সেই একই সঙ্গে রাষ্ট্রকে ধ্বংস করবার, গণতন্ত্রকে ধ্বংস করবার যে পরিকল্পনা, এই বিষয়গুলো মানুষ কখনোই ভালো চোখে দেখেনি। যে জিনিসগুলো আপনার সবচেয়ে বেশি বিএনপিকে জনপ্রিয় করেছে, একটি হচ্ছে যে বিএনপির একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করবার যে প্রচেষ্টা, তার যে দর্শন, বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শন, এটা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ছিল। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে সবসময় একটা স্বাধীনতার চেতনা ছিল, একটা স্বাধীন জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা, সোচ্চার করা এবং তাকে পরিচিতি দেওয়া, আইডেন্টিটি দেওয়া, এটা তারা সবসময় চেয়েছে এবং যেটা তারা মনে করেছে বিএনপির মধ্য দিয়ে আমরা সেটা পাই। নির্বাচন হবে হবে হবে, করবে করবে। পুলিশ দিয়ে কখনো দেশ চালানো যায় না, পুলিশ দিয়ে দেশে কোনোদিনও গণতন্ত্র কায়েম হয় না। তাই আসুন জাতীয় ঐক্যের রাজনীতি শুরু করি, উন্নয়নের রাজনীতি শুরু করি। এই গুম খুন হত্যা বন্ধ করে, মামলা হামলা বন্ধ করে সামনের দিকে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সেখানে যারাই জিতবে তারাই দেশের মানুষের জন্য কাজ করবে। 2013 সালের 25 নভেম্বর তফসিল ঘোষণার পর ভোটের দিন 5 জানুয়ারি 2014 পর্যন্ত মাত্র 42 দিনে রক্তে লেখা হলো এক নিষ্ঠুর পরিসংখ্যান। 142 জন প্রাণ হারালেন, অগণিত পরিবারে নেমে এলো শোক। ভোটের আগেই নির্বাচিত হয়ে গেলেন 153 জন। আমি শেখ হাসিনা। চাপের মুখে গণমাধ্যমের সামনে শেখ হাসিনা বললেন, এটা সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন। প্রতিশ্রুতি দিলেন অচিরেই হবে আরেকটি নির্বাচন। কিন্তু সময়ই প্রমাণ করল এটা ছিল কেবল আন্দোলন থামানোর এক কৌশলী বয়ান, একটা ছলনা, একটা পরিকল্পিত নিরবচ্ছিন্ন শাসনের সুর। হাসিনা একবারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তিনি কিছুতেই অন্য কাউকে ক্ষমতায় আসতে দিবেন না। তার পরিকল্পনা ছিল যে তিনি 2040 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। রাজনীতিবিদদের ভাষ্যে 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত সময়কালটি ছিল বাংলাদেশের রাজনৈতিক দমন, নিপীড়ন, বাকস্বাধীনতা হরণ এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ধারাবাহিকতার ইতিহাস। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থা, আর্থিক খাত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোয় চরম দলীয়করণ, দুর্নীতির বিস্তার, সব মিলিয়ে এই সময়টিকে অনেকেই শেখ হাসিনার স্বৈরশাসক হয়ে ওঠার সময়কাল হিসেবে অভিহিত করেছেন। 2014 সালে লন্ডনে আয়োজিত একটি অনুষ্ঠানে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিয়ে কথা বলেন। 56% কোটাকে অযৌক্তিক ও চরম বৈষম্যমূলক মন্তব্য করে তিনি এর যৌক্তিক সংস্কার দাবি করেন। আমি মনে করি সরকারি চাকরি যে কোটা আছে, এখন বোধহয় দেশে যেটা আছে প্রায় 50 ভাগের মতন কোটা আছে।
আমি মনে করি এই কোটাটা 50 থেকে কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5% মধ্যে নিয়ে আসা উচিত। এর প্রায় 3 বছর পরে 2018 সালে ছাত্র সমাজ জেগে ওঠে কোটার বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় কিছু মুখ, যাদের চোখে ছিল প্রশ্ন, কণ্ঠে প্রতিবাদ। যদি মেধাবীরা যদি সেই সুযোগটা পেত তাহলে আমাদের দেশের আরো মঙ্গল হবে, সেই জন্য কোটা সংস্কার করা জরুরি। যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধ, তাদের ছেলে মেয়ে বা বংশ তারা সুযোগ পাবে না, ওই রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে। যদি প্রজ্ঞাপন না দেওয়া হয় আমরা আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য টানা রাজপথে থাকব। তবু থেমে যায় না ছাত্র সমাজের মিছিল। ঢাকা ছাড়িয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা। সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো হয়ে ওঠে এক একটি প্রতিবাদের আগুন। চাপের মুখে আসে ঘোষণা, কোটা বাতিল। মানে স্পিকার, খুব দুঃখ লাগে যখন দেখলাম কোটা চাই না, কোটা সংস্কার করে আন্দোলন কেউই চায় না। মানে স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। কিন্তু বাস্তবের আয়নায় তার রয়ে যায় এক প্রহসন, এক প্রশাসনিক কৌশল। আমরা কিন্তু বাধ্য হয়ে আজকে রাজপথে নেমেছি। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ 33 দিন আগে ঘোষণা দিয়েছিলেন কোটা প্রথা বাংলাদেশে থাকবে না, কিন্তু সচিবরা সেই নির্দেশনা এখনো মানেননি। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। পায়ে হেঁটে তিনি জেলে গেলেন, ফেরেন হুইলচেয়ারে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেয়ার পরামর্শ দিলেও কানে তোলেননি শেখ হাসিনা সরকার, বরং করেছে কটূক্তি। খুবই খারাপ অবস্থা, মানে একে নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। আল্লাহদের আর শেষ নাই। শেখ হাসিনার রোশানল থেকে বাদ যায়নি সারা বিশ্বের সমাদৃত নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস। কর ফাঁকির মামলায় তাকে কয়েকদিন পরপরই হাজিরা দিতে হতো আদালতে। 8 তলার এজলাসে লিফট বন্ধ রেখে 82 বছর বয়সী ডক্টর ইউনুসকে নেওয়া হতো সিঁড়ি বেয়ে। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা গ্রহণ করলাম এই দোষ হিসেবে। তিরস্কার আর কটূক্তিতে শেখ হাসিনা রেহাই দেননি দেশের জনগণকেও। এখন দেশের মানুষকে আমি অন্ধকারে যদি বলেন যে রিজার্ভ রক্ষা করতে হবে, তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, সব বন্ধ করে বসায় রাখি, আমার রিজার্ভ ভালো থাকবে। 2018 সালের জুলাই ঢাকার বিমানবন্দরের সড়কে বাস চাপায় ঝরে গেল 2 কিশোর প্রাণ, দিয়া আর রাজীব। শেখ হাসিনার সরকারের চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে দাউ দাউ করে জ্বলে উঠল নতুন প্রজন্মের ক্ষোভ। স্কুলের ব্যাগ পিঠে শিশুরা নেমে এলো রাজপথে। ফোনটা ধরে আমাকে বলছে এবং আমি ওপাশ থেকে আওয়াজ পাচ্ছি যে প্রচুর চিৎকারের আওয়াজ, এবং আমাকে বলছে যে আপু আমাদেরকে তো ছাত্রলীগের এরা এসছে, ওরা আমাদেরকে মারছে। 2018 সালের 29 ডিসেম্বর রাত, পরদিন অনুষ্ঠিত হওয়ার কথা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। কিন্তু এবার দেশের জনগণ দেখল নতুন ফর্মুলার এক নির্বাচন। আগের রাতেই ভোট শেষ, সেই রাত থেকেই শুরু এক দীর্ঘ শাসনের তৃতীয় পর্ব। অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। আমি 2018 সালে বিতর্কিত নির্বাচন দিয়ে শুরু হওয়া সময়কালটি 2024 সাল পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশে শেখ হাসিনার শাসনের এক দুঃসহ অধ্যায়, যা রাজনৈতিক দমনপীড়ন, নির্বাচনবিহীন শাসন, রাষ্ট্রীয় চরম স্বেচ্ছাচারিতা চর্চার কাজ। 2020 সালে একটি প্রোগ্রাম উপস্থাপনা করার কারণে আমার নামে 2টি মামলা হয়। আমি প্রায় 15 মাস জেলে ছিলাম। আমাকে জিজ্ঞেস করলো যে কি মামলা, আমি বললাম স্যার ডিজিটাল মামলা। বলে পর্নোগ্রাফি। তো এটা শুনে আমি আরও কান্না করে দিলাম যে এত বাজে কথা আমাকে কেন বলছে। বললো কি সরকার বিরোধী? বললাম জি স্যার। বলে তোকে তো গুলি করে মারা উচিত, রাজাকারের বাচ্চা।
2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে দেশ দেখল আরেক প্রহসন। প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু প্রতিপক্ষ ছিল না। সব প্রার্থী একই সূত্রে গাঁথা, আওয়ামী লীগের মনোনীত কিংবা অনুরত। বিএনপি সহ প্রায় সব বিরোধী দল বর্জন করেছিল এই নির্বাচন, কিন্তু শেখ হাসিনা থামেনি। হাজারো গ্রেফতার, গুম, ভয়ভীতি আর প্রশাসনিক ভোটযন্ত্র নিয়ে এগিয়ে যায় নির্বাচনের আয়োজন। জনগণ দেখল ডামি ভোটের নির্বাচন। দুর্নীতিবাজ ডামি সরকার দিয়ে দেশ চলতে পারে না। ভোট ডাকাত শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে শিগগিরই আরেকটি রিয়েল নির্বাচনের জন্য প্রস্তুত থাকার জন্য মাফিয়া সরকারের বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজ আহ্বান জানিয়েছেন। তারা কখনো নির্বাচনেই বিশ্বাস করেনি, কারণ বিএনপির প্রতিষ্ঠা হয়েছে একটা মিলিটারি ডিক্টেটর। কাজে এরা তো আসলে ভোট কারচুপি, ভোট সিল মারা আর মানুষের ভোট কেড়ে নেওয়া, এটাই তো তাদের চরিত্র। সরকারের প্রধানমন্ত্রী পদের সাজানো নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতা নিশ্চিত করে শেখ হাসিনা ও তার দল। কিন্তু এই বার্তা দেশের তরুণ প্রজন্ম, নাগরিক সমাজ কিংবা সাধারণ মানুষ মেনে নেয়নি। বছরের পর বছর পুঞ্জীভূত হওয়া ক্ষোভ অবশেষে বিস্ফোরিত হয় জুলাইয়ে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। 10-11 জুলাইয়ের দিকে আমরা স্লোগান দিচ্ছিলাম রাস্তায়, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর দারুণ ঝড়। মানে আমরা তখন কিন্তু এই স্লোগানগুলো, তখন কিন্তু আমাদের উপর হামলা শুরু হয়নি, কিন্তু আমরা যে সাহসটা দেখাচ্ছি, আমরা যে আসলে ভয় পাই না এবং আমরা যে আমাদের দাবিটা আদায় করে নেয় আমাদের একমাত্র লক্ষ্য, এটা কিন্তু আমরা আমাদের ভাষার মধ্যে দিয়ে তুলে আনছি। শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলছে প্রাউডলি। সেই যে প্রাউডলি রাজাকার বলছে, এটা এজন্যই বলছে যে ফ্যাসিস্ট তাদেরকে ট্যাগ দিয়েছে রাজাকার, এবং তারা ফ্যাসিস্টের ট্যাগকে গ্রহণ করেছে রাজাকার হিসেবে। তুমি কে আমি কে রাজাকারের সাথে তারা যুক্ত করেছে যে কে বলেছে স্বৈরাচার। সো ইট ওয়াজ এ গুড ডিফেন্স। আজকে যারা নিজেরা বলছে আমি রাজাকার, তাদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজাকার কোটা চালু করলো। 16 জুলাই মঙ্গলবার সারা দেশে দিনভর চলে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ। আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগ, যুবলীগ সহ সরকার সমর্থক। রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। চট্টগ্রামে নিহত হন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম। এদিকে সারা দেশে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের গুলিতে প্রাণ হারান 6 জন। কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সর্বাত্মকভাবে রাজপথে নেমে থাকার ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদল। এই আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক ছিল, তখনই আমরা ছাত্রদল সিদ্ধান্ত নিয়ে যে না, এটা যৌক্তিক আন্দোলন, কারণ ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আপোষ। ছাত্রছাত্রীর প্রিয় ভাই ও বোনেরা, কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না। অথচ ন্যায্য দাবি না মেনে নিয়ে খুনি হাসিনা নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপরে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে কেন গুলি চালানো হলো? আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। 17 জুলাই ঢাকা সহ সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি হওয়ার ঘটনা ঘটে। বাইতুল মোকাররম মসজিদে বিএনপির গায়েবানা জানাজায় বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। রাত 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা। 6 জন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
প্রত্যাখ্যান করে ছাত্র জনতা। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। রক্তাক্ত রাজপথ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, আমার খায় আমার পরে, আমার বুকে গুলি করে, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে, লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছেড়ে দে, চেয়ে দেখ এই চোখের আগুন, এই ফাল্গুনেই হবে দ্বিগুণ। আমার বোন যে মাইরা দিলি, তোর ঘরেরটা মারতি তুই, তোর না দেখা মাইরা দিলি, নিজে রইলে পারতি তুই। শহীদ হইল আবু সাইদ, এরপর গেল আসিফো, রাফি গেল, তার পরে গেল ওয়াসিম আদনানো। সোনার বাংলা রয়ে যাইব সোনার ছেলে বাদদাগো, কাপুরুষের পরিচয় তোকে বইজা রাখছি মাবদাগো। স্বাধীন বাংলা কইছে খালি বাংলা আর স্বাধীন হয় নাই, দেশটা কারো বাপে রেখা ওর বাপে কয়া যায় নাই। জর্জার মুল্লুক তার আগে কম মুল্লুকার, লাডির জোরে কলম ভাঙে শান্তির নামে তুল্লখার। গাইল মারলি পশু মারলি, মারতে আইলি আজ আবার, রাজা যখন প্রজার জানলয় জিগা তাইলে রাজাকার। আমার মানচিত্র কান্দে আইসকা দেখা দেশের হাল রে, লাল সবুজের পতাকা মা পুরাটাই দেহি লাল রে। তখন দেশ বেচা ক্যাশ করস, দেশ প্রেম যায় কই তোর, মাইরা জাগর মাথা ফাটাস, মারতে হইলে বইন তোর, মারতে আইলে মাইরা দিবি মুর্দা নাইলে জিন্দা। রাইত দেখা ডরাইস না কেউ, রাইতের পরেই দিনটা। 52 24 তফাৎ কইরে কথা ক। 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন। শহরের অন্যতম প্রধান অবকাঠামো মেট্রো রেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। বিএনপি ও তারেক রহমান জানান, খুনি হাসিনার খুনি বাহিনী সারা দেশে রক্তাক্ত কারবালায় পরিণত করেছে। কোটা সংস্কার আন্দোলনের বীর শহীদদের রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ, বৃথা যেতে আমরা দেব না ইনশাল্লাহ। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। রাত 9টার দিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও ক্যারিয়ারগুলোকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। দেশে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হয়, ফলে বাংলাদেশের সঙ্গে বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কখনো ইন্টারনেট শাটডাউন হয়, আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। কারণ আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন দেখেছি, সেখানে দমন পীড়ন গ্রেফতার হয়েছে, ফলে আমাদের একটা মানসিক প্রস্তুতি ছিল এবং এই কারণেই আমাদের আন্দোলনের অনেকগুলা স্তর আয়ন করে রাখা নেতৃত্বে। 19 জুলাই শুক্রবার শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। এদিন অন্তত 177 জন নিহতের খবর পাওয়া যায়। এদিকে 3 সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ গুম হয়। তবে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। স্পষ্ট হয়ে গেল এবং মানুষের মধ্যে 5 জনই রায়ের সময় কিংবা মামলা হওয়ার সময় এটা স্পষ্ট হচ্ছিল, বোধহয় আবার কোর্ট দিয়ে মানে আদালত দিয়ে আবার পুনরায় তারা কোটা ব্যবস্থাটা নানাভাবে এখন বহাল করার চেষ্টা করবে। প্রিয় প্রবাসী বাংলাদেশি সকল ভাই বোনদের প্রতি আহ্বান জানাই, আপনারা যারা যে দেশে রয়েছেন সে দেশের সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরুন। কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রেস ক্লাবের সামনে ঐক্য সমাবেশ মিছিল করে বিএনপি। এই যে 7.5 কোটি 8 কোটি তরুণ যারা বিএনপি দেখে নাই, জামাত দেখে নাই, তারা আওয়ামী লীগের উন্নয়ন দেখেছে, বঙ্গবন্ধুর নাম সুনাম শুনেছে, আওয়ামী লীগ যে কত নির্যাতিত হয়েছে তার আহাজারি শুনেছে, উন্নয়ন দেখেছে নিজেদের সামনে, তারা কেন বিদ্রোহ করে বসবে? 20 জুলাই শনিবার দেশ জুড়ে কারফিউ, সেনা মোতায়েন, সাধারণ ছুটি ঘোষণা। রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া ও গুলি। সংঘর্ষে শনিবার নিহত হন 65 জন। 21 জুলাই রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৎকালীন পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দেন, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%, বাকি 7% নিয়োগ হবে কোটার ভিত্তিতে। তবে ছাত্র জনতাকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় আন্দোলন তখন আর কোটা সংস্কারের দাবির মধ্যে ছিল না। জুলাই থেকে 31 জুলাই দিনগুলোতে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরই মধ্যে 25 জুলাই শেখ হাসিনা মেট্রো স্টেশন পরিদর্শন করে কান্নায় ভেঙে পড়েন। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি।
এলাকা ভাগ করে সারা দেশে ব্লক রেড চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল, যুবদলের নেতাকর্মী সহ গ্রেফতার করা হয় ৬,২৬৪ জনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কয়েকজনকে তুলে নেয় ডিবি। এ সময় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। ২৮ জুলাই ডিবির হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। নির্যাতন করে, অস্ত্রের মুখে চিহ্নি করে, ভয় ভীতি দেখিয়ে তাদেরকে বাধ্য করে একটি জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছে। এভাবে স্টেটমেন্ট আদায় করার প্রতিবাদে আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। এর মাঝেই ২৯ জুলাই ১৪ দলের জরুরি বৈঠক থেকে সিদ্ধান্ত হয় জামাত শিবির নিষিদ্ধের। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতের স্মরণে ৩০ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। প্রত্যাখ্যান করেন ছাত্র জনতা। টানা ১৩ দিন বন্ধ থাকার পর ৩১ জুলাই আংশিক চালু হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ। তো বিকাল ৪টার মতো বাজবে, একটা ছেলের শরীরে এসে গুলি লাগে। সে হচ্ছে গাছটার নিচে লুটিয়ে পড়ে। লুটিয়ে পড়ার পর হচ্ছে আমি তাকে সাহায্য করার জন্য দৌড়িয়ে যাই। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এটাই, তাকে আমি সাহায্য করতে পারি না। এর কারণ হচ্ছে এটাই, ঠিক ওই ৪টার সময়ই থানা থেকে একটা গুলি এসে আমার ডানাতে লেগে যায়। জুলাই শেষ হয়নি, আজ ৩২ জুলাই ব্যাপকভাবে প্রচারিত হয় এই বার্তা। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। রাতে ফেসবুক স্ট্যাটাসে যতদিন না এই বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, ততদিন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ঘরে ঘরে চলছে সন্তান স্বজনহারা পিতামাতা আত্মীয়দের আর্তনাদ। হাজারো মানুষকে খুন করে, প্রায় ১.৫ লক্ষ মানুষকে আহত করে, লাখো কোটি পরিবারের শান্তি বিনষ্ট করেও খুনি হাসিনার কোনোই অনুতাপ নেই। অথচ রেলের ভাঙা কাজ দেখে গণহত্যাকারীর চোখে কুমিরের কান্না। আসুন সবাই মিলে গণহত্যাকারী খুনি হাসিনার, খুনি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রাজপথে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলি। নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা ১, দাবি ১, খুনি হাসিনার পদত্যাগ। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। ২ ও ৩ আগস্ট, ৩৩ এবং ৩৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে হত্যাকাণ্ডের বিচার, গ্রেপ্তারকৃতদের মুক্তি, কারফিউ প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শুক্রবার ৩৩ জুলাই জাতীয় প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত দ্রোহযাত্রা কর্মসূচিতে অংশ নেয় হাজারো মানুষ। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, পাল্টে যেতে থাকে প্রেক্ষাপট। শেখ হাসিনা বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানালে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে। ৯ দফা ১ দফায় রূপ নেয় শেখ হাসিনার পদত্যাগ, যা গত ১৫ বছরের বিএনপির আন্দোলন। আওয়ামী লীগের গলাবাজি শুনতাম যে কখনো জাল ভোট হয় না, জাল ভোটে না। ৩৫ জুলাই ৪ আগস্ট রবিবার সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয় দেশে। আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ শুরু হয়। সারা দেশে বিক্ষোভকারী, পুলিশ ও আওয়ামী লীগের সমর্থক সহ অন্তত ১০০ জনের মৃত্যুর খবর আসে গণমাধ্যমে। শক্ত হাতে নাশকতাকারীদের প্রতিহত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি, যারা ধ্বংসাত্মক। গুলি করে করে লাশ নামানো আছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এই হল স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে? আমি হয়তো একজন আমরা বিএনপি বুঝতে পেরেছিল যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার দেশে এখন গণহত্যা চালাবে। তাই তারেক রহমান এক ভিডিও বার্তায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। আজ আপনি ঘর থেকে যদি বেরিয়ে না আসেন, তাহলে খুনি হাসিনা এই
গণহত্যা বন্ধ করবে না। আজ এই লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। অভিভাবক সকলের প্রতি আমার বিনীত আহ্বান, আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করুন। যার যা কিছু আছে, যে অবস্থানে যেখানেই আছেন, তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। সতর্ক থাকুন। খনি হাসিনার বিদায় এখন মাত্র সময়ের ব্যাপার। শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সায়েন্স ল্যাব দখলে নেয় ছাত্র জনতা। লাশ নিয়ে টিএসসি থেকে শাহবাগে যায় ছাত্র জনতার কফিন মিছিল। অনেকটা হঠাৎ করে 6 আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি এগিয়ে এনে 5 আগস্ট ঘোষণা দেয়া হয়। আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ঐতিহাসিক রূপান্তর পর্বটাকে কোনো একটা মোমেন্টে শর্ট ফ্রেমে বা একটা ফিক্সড ফটোগ্রাফ দিয়ে বোঝা যাবে না। এটাকে বুঝতে হবে এর অভিমুখ দিয়ে, এর গতি দিয়ে। 36 জুলাই 5 আগস্ট সোমবার, ক্যালেন্ডারে নেই কিন্তু ইতিহাসে অমর। আগের রাতে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে গুজবের ঝড়। কারফিউ, গ্রেফতার, গুম সবকিছুর আশঙ্কায় স্তব্ধ ছিল রাজধানী। কিন্তু গুজবের রাত পেরিয়ে 5 আগস্ট যেন নিয়ে এলো নতুন দিনের আলোর বার্তা। ঢাকার বিভিন্ন প্রান্তে জড়ো হতে থাকে হাজারো ছাত্র জনতা। কারফিউকে অমান্য করে তারা পা রাখে রাজধানীর বুকে। ঢাকার সব প্রবেশ মুখে শক্ত অবস্থানে পুলিশ। একটা, দুইটা, তিনটা, চারটা, ওই জায়গায় কয়টা? 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। আন্দোলন দমাতে আরও বেশি শক্তি প্রয়োগে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দেন শেখ হাসিনা। বেলা 11টার পর ঢাকার প্রবেশ মুখে আর ঠেকানো যায়নি জনতার ঢল। সরকার কারফিউ জারি করেছিল ভয়ের দেয়াল তুলতে, কিন্তু সেই দেয়াল ভেঙে জনগণে এগিয়ে গেল ইতিহাস গড়তে। পুরো জাতি দম বন্ধ করে অপেক্ষা করে। এর কিছুক্ষণ পরেই দুপুর 3টায় দেশের প্রায় প্রতিটি টেলিভিশনের পর্দায় দেখা যায় সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সামরিক হেলিকপ্টারে পালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। এই দৃশ্য দেখে বিজয় উল্লাসে ফেটে পড়ে সারা দেশ। গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সবই তখন জনগণের দখলে। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে দ্বিতীয় স্বাধীনতার আনন্দ। রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। তবে সারা দেশে যখন এই বিজয় উৎসবের রেশ চলছে, তখন অনেকের 1.5 দশকের পঞ্জীভূত ক্ষোভ রূপ নিতে শুরু করেছে সহিংসতা। আন্দোলনটা 36 দিনের হলেও এই আন্দোলনের পিছে কিন্তু একটা প্রেক্ষাপট রয়েছে। বিগত 16 বছর ধরেই এক ধরনের ফ্যাসিস্ট রেজিম আমাদের এই বাংলাদেশে ছিল। আওয়ামী লীগ যে আসলে শুধু বন্দুকের জোরেই ক্ষমতায় ছিল, পুলিশ প্রশাসনের জোরেই ক্ষমতায় ছিল, এটি আসলে এই আন্দোলনের মধ্য দিয়ে আসলে প্রমাণিত হয়েছে। এই ডেমোক্রেটিক যে পথে আমাদের যে যাত্রা, এই যাত্রাকে বিজয়ের পথে নিয়ে যেতে হবে আরও, কারণ এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন এবং এগুলো ইনক্লুসিভ ইলেকশন এগুলো বাকি আছে। 17 বছর আন্দোলন রানিং চালিয়ে যাওয়ার পরও লাস্ট 36 দিনে সাকসেস হয়ে তাকে আমরা দেশ থেকে পালাতে বাধ্য করেছি। এখানে ছাত্ররা একটা মেজর ভূমিকা পালন করেছে লাস্ট কয়েক মাস, 1-2 মাস, 1 মাস 1.5 মাসের মতো। কিন্তু পুরো সময়টাই কিন্তু বিএনপি এবং আমাদের সঙ্গে যারা আছেন যে দলগুলো, তারা আমরা লড়াইটা করেছি। সব দল, সব শ্রেণীর মানুষের, সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের একটা আন্দোলন ছিল। বিপ্লবী কোনো কিছু করে বাংলাদেশে সেটা সাস্টেইন করানো যাবে বলে আমি বিশ্বাস করি। এটা করা সম্ভবও না। রাদার আমরা যদি কিছু সংস্কার করি, সংস্কার করে একটা ইলেকট্রাল প্রসেসে ঢুকতে পারি এবং আমরা কয়েকটা ইলেকশন যদি ঠিকঠাক মতো করতে পারি, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আমরা আস্তে আস্তে রিভাইভ করতে পারবো।
রাষ্ট্র ক্ষমতা নাগরিকের অধিকার কেড়ে নিতে পারবে না, বরং নাগরিকের অধিকারের সুরক্ষাকারী ব্যবস্থা হিসেবে দাঁড়াবে। এবং এখনকার সামনের চ্যালেঞ্জ আমরা এটা কিভাবে বাস্তবায়ন করব। জুলাইয়ের কৃতিত্ব আমাদের একা না, আমরা শুধুমাত্র এদের একটি অংশীজন। আমরা জনগণের জন্য কাজ করেছি, ছাত্রদের জন্য কাজ করেছি। 2024-এর জুলাইয়ে শান্তিপূর্ণ আন্দোলন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। কে জানত মাত্র 2 সপ্তাহেই রূপ নেবে এক রক্তাক্ত গণ অভ্যুত্থানে, যার পরিণতিতে বদলে যাবে দেশের ক্ষমতার চিত্রপট। বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়।